স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি নীলিমা জাহান। সীমান্তে উত্তেজনা পরিস্থিতির মধ্যেই ভারতের সেনাপ্রধান জানিয়েছেন বাংলাদেশের নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে স্বাভাবিক হবে ঢাকা দিল্লির সম্পর্ক। বার্ষিক সংবাদ সম্মেলনে ভারতের সেনাপ্রধান যখন এই বক্তব্য রাখলেন ওই দিন সকালেও সাতক্ষীরার ভোমরা সীমান্তে ফাঁকা গুলি ছুড়েছে বিএসএফ। শুধু তাই নয়, সীমান্তে অস্থিরতার মধ্যে বাংলাদেশের উপ হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে লক্ষ্মীদারি সীমান্তে ধান চাষে বিএসএফ বাধা দেয়ায় এলাকায় জোরদার করা হয়েছে টহল। ঘটনার শুরু চাঁপাইনবাবগঞ্জের নোম্যান্সল্যান্ড বা শূন্যরেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাঁটাতারের বেড়া দেয়াকে কেন্দ্র করে। তারপর সপ্তাহ জুড়েই চাঁপাইনবাবগঞ্জের বিনোদপুর, লালমনিরহাটের দহগ্রাম ও মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তের কোদলা নদী এলাকা ও ঠাকুরগাঁওয়ের রত্নাই সীমান্তে একের পর এক নানা ঘটনাকে কেন্দ্র করে বিজিবি আর বিএসএফ এর মধ্যে উত্তেজনা বাড়তে থাকে, যা ছড়ায় সীমান্তের জনপদেও। উদ্ভূত পরিস্থিতি সমাধানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এতে সংকট সমাধান হয়নি, বরং নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে সাতক্ষীরা সীমান্তে। শূন্যরেখায় যে জমি ৩০ বছর ধরে চাষাবাদ করছে বাংলাদেশি চাষিরা, তাদের বাধা দেওয়া হচ্ছে জমি চাষে। কেবল তাই নয়, সীমান্তে চলছে ফাঁকা গুলিও। গোজাডাঙ্গা ভোমরা সীমান্তে, যেটাকে আমরা সীমান্ত পিলার ৩ বলি, ৩-এর পাশে একটি জায়গায় উভয় দেশের চাষিরা চাষাবাদ করে থাকেন। এই ১০ গজের মতো একটা জায়গা নিয়ে সন্ধির উদ্বেগ হলে আমরা সেখানে গতকালকে কোম্পানি কমান্ডার পর্যায়ে কথা বলে আপাতত চাষাবাদ বন্ধ রেখে পরবর্তীতে যৌথ জরিপের মাধ্যমে এটা সমাধান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী ১৫ তারিখে আমরা যৌথ জরিপ করব এবং যৌথ জরিপের মাধ্যমে এটা সিদ্ধান্ত ফয়সালা হবে। সীমান্তে এমন উত্তেজনার মধ্যেই বাংলাদেশের উপ হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তাকে তলব করা হয়েছে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম। দুদেশের সম্পর্ক আরও তিক্ত হচ্ছে কিনা এমন প্রশ্ন যখন ঘুরছে, তখন সোমবার দিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সম্মেলনে ভারতের সেনাপ্রধান জানালেন প্রতিবেশীদের মধ্যে বিদ্বেষ উভয় পক্ষের জন্যই ক্ষতিকর। কৌশলগত কারণে বাংলাদেশ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের সামরিক সম্পর্ক একেবারেই ঠিক আছে, তবে সার্বিক সম্পর্ক ঠিক হতে প্রয়োজন নির্বাচিত সরকার। বাংলাদেশের সাথে আমাদের সীমান্ত আছে, আমরা প্রতিবেশী, একসাথেই থাকতে হবে আমাদের। এটা দুই পক্ষকেই বুঝতে হবে। কোনো ধরনের বিদ্বেষ আমাদের দুপক্ষের জন্যই ক্ষতিকর। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আরও জানান, আগস্টে রাজনৈতিক পালাবদলের সময় সর্বদা বাংলাদেশের সেনাপ্রধানের সাথে তিনি যোগাযোগের মধ্যে ছিলেন। এমনকি গত ২৪ নভেম্বরেও তাদের দুজনের মধ্যে ভিডিও মারফত আলোচনা হয়েছে। তারা সবসময় নিজেদের মধ্যে যোগাযোগ রেখেছেন, এখনও সেই যোগাযোগ অব্যাহত আছে বলে জানান ভারতের সেনাপ্রধান। নাজরিন মুন্নি, ডিবিসি নিউজ, ঢাকা। শেখ হাসিনা ভারতের কাছে সার্বভৌমত্ব বিক্রি করেছিল। তার নতজানু নীতির কারণে আন্তর্জাতিক নিয়মের তোয়াক্কা না করেই সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে দেশটি। এজন্য পরিস্থিতি জটিল হয়েছে। এসব কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অভিযোগ করে তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণে বিপ্লবী সিদ্ধান্ত নিচ্ছে না অন্তর্বর্তী সরকার। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এ সময় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বক্তব্যে ভারতের সাথে শেখ হাসিনার নতজানু পররাষ্ট্রনীতির সমালোচনা করেন রুহুল কবির রিজভী। এটা তো বিপ্লবী সরকার, গণ অভ্যুত্থানের সরকার। তাদের প্রতিটি কর্মকাণ্ড বিপ্লবী হতে হতো। যারা দোসর আছে, যারা প্রলম্বিত করেছে শেখ হাসিনার এই 15.5 বছরের শাসন, তাদের বিরুদ্ধে বৈপ্লবিক সিদ্ধান্ত হওয়া দরকার ছিল। তাদেরকে এক কলমের খোঁচায় তাদেরকে আপনার জঞ্জাল মুক্ত করা উচিত ছিল। সেটা না করার কারণে আজকে আমরা নানাভাবে ওই দোসরদের নানা উপদ্রব দেখছি। এদিকে মিরপুরে এক কর্মী সভায় ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, জনগণ দ্রুত সুষ্ঠু নির্বাচন চায়। আওয়ামী লীগ তো স্বৈরাচার, ওরাই তো দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এটাকে পুনর্গঠন করা। এ সময় আওয়ামী লীগ শাসনামলে বিভিন্ন দুর্নীতির সমালোচনা করেন বিএনপির এই নেতা। ফারহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। শুক্রবারের মধ্যে শেষ হবে বেগম খালেদা জিয়ার সব স্বাস্থ্য পরীক্ষা। রিপোর্টের ভিত্তিতে নেওয়া হবে পরবর্তী চিকিৎসা।
এ তথ্য জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সোমবার গণমাধ্যমের প্রশ্নোত্তরে এ তথ্য জানান তিনি। প্রতিদিনই ওনার স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং সেই অনুযায়ী পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে কিছু কিছু বায়োকেমিক্যাল টেস্টও করানো হয়। শুক্রবারের মধ্যে চেষ্টা করবেন যাতে একটা ওনার পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায়। এখন যেটা প্রয়োজন অতি দ্রুত বা অতি তাড়াতাড়ি যে সমস্ত পরিবর্তন আনা প্রয়োজন সেগুলো আনা হচ্ছে। যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিক অবশেষে আসামি হলেন বাংলাদেশের দুর্নীতি মামলায়। সোমবার টিউলিপ ছাড়াও তার মা শেখ রেহানা, খালা শেখ হাসিনা, ভাই ববি এবং বোন আজমিনা সহ রাজুকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের আসামি করে পৃথক 3টি মামলা করেছে দুদক। এটি ব্রিটিশ কোনো মন্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশ থেকে করা প্রথম দুর্নীতি মামলা। টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্ট লেবার পার্টির এই সদস্য, যুক্তরাজ্যের দুর্নীতিবিরোধী মন্ত্রী। সোমবার শেখ রেহানার কন্যা ব্রিটিশ মন্ত্রী টিউলিপের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক। পূর্বাচল নিউ টাউনের প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগে 3টি মামলা করেছে সংস্থাটি। আর 3 মামলাতেই আসামি করা হয়েছে টিউলিপকে। আর একটি করে মামলায় আসামি হয়েছেন টিউলিপের মা শেখ রেহানা, ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং বোন আজমিনা সিদ্দিককে। 3 মামলায় শেখ হাসিনাকে সহযোগী আসামি করা হয়েছে। দুদকের এজাহারে বলা হয়েছে, শেখ রেহানা, ববি এবং আজমিনা রাজুকের পূর্বাচলে অতি মূল্যবান কূটনীতিক এলাকায় 2022 সালে 10 কাঠা করে 30 কাঠা প্লট নেন। দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্তকালে শুধু তিনি নন, আরও কারো যদি সংশ্লিষ্টতা পাওয়া যায় সেই বিষয়েও এখানে অন্তর্ভুক্ত হবে। টিউলিপ সিদ্দিক প্লট না নিয়ে কেন আসামি হলেন এমন প্রশ্নের উত্তরে দুদকের মহাপরিচালক জানান, টিউলিপ তার বিশেষ ক্ষমতা বলে শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে বেআইনিভাবে তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন মর্মে অনুসন্ধান দলের কাছে তথ্যাদি রয়েছে। তারই আলোকে অনুসন্ধান দলের প্রতিবেদনের সুপারিশের প্রেক্ষিতে এই মামলায় তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্লট গ্রহণে অনিয়মের অভিযোগে রবিবার শেখ হাসিনা এবং তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। মালয়েশিয়ায় যেসব বাংলাদেশি কর্মী কাজ করেন তাদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গেল বছরের মে মাসে সময়সীমার মধ্যে দেশটিতে কাজে যোগ দিতে না পারা 18,000 বাংলাদেশি শ্রমিকের সুযোগ নিশ্চিতেরও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান। জবাবে হাইকমিশনার বলেন, মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের সমন্বয়ে যৌথ কারিগরি কমিটি বৈঠক করে সংকট সমাধানের চেষ্টা করছে। এ সময় 2025 সালের মধ্যেই রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সমর্থন প্রত্যাশা করেন ডক্টর ইউনূস। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের আশ্বাস পেয়ে সচিবালয়ের সামনে থেকে সরে যায় শিক্ষার্থীরা। এ সময় অনশন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় তারা। তবে আগামী বুধবার মন্ত্রণালয়ের সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন থাকবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর ও অস্থায়ী আবাসন সহ 3 দফা দাবিতে রবিবার গণ অনশনে বসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গেল দিনের ক্লান্তি নিয়েই দ্বিতীয় দিনে আবারও অনশন। অসুস্থ হয়ে পড়েন কয়েকজন শিক্ষার্থী। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সহ গুরুত্বপূর্ণ ভবনের দরজায় ঝুলিয়ে দেওয়া হয় তালা। চূড়ান্ত দাবি আদায়ের লক্ষ্যে ক্লাস পরীক্ষা বর্জন করে অনশন ও শিক্ষার্থীদের কর্মসূচিতে যোগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসনও। আলোচনায় বসতে দেয়া হয় আলটিমেটাম। ইউজিসি এবং সেনা কর্মকর্তা সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসার একটা ঘোষণা যদি না আসে তাহলে আমরা 1:30টায় সচিবালয় পদযাত্রা করব। এরপর গণমাধ্যমের সামনে আসেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই দাবির প্রেক্ষিতে একটা বড় সিদ্ধান্ত এসেছে, এই বিষয়ে আলোচনা হবে। ছাত্রছাত্রীদের অনুরোধ করব,
আর একটু ধৈর্য ধরে একটু অপেক্ষা করা। এরপরেও বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা, ফটক খুলে পদযাত্রা করেন সচিবালয়ের অভিমুখে। তারা আমাদের দাবি মেনে নেক, আমরা উঠে যাব। দীর্ঘদিন ধরে তাদের কাছে আমরা দাবিটা রেখেও কোনো সমাধান পাইনি। আমাদের যে 3 দফা দাবি এটা না মানা পর্যন্ত আমরা এখান থেকে সরব না। পরে সন্ধ্যার পর দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প আগামী বুধবার সেনাবাহিনীর হাতে কাজ হস্তান্তর হবে, এমন চিঠি আসার খবরে অনশন প্রত্যাহারের ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। চিঠিটার মাধ্যমে আমরা একটা আশার আলোর দেখতে পাচ্ছি। আমাদের সুস্পষ্টভাবে তারা জানিয়েছে 15 তারিখ বুধবার সেনাবাহিনীর কাছে কাজ হস্তান্তর করবে। অস্থায়ী আবাসনের ব্যাপারে তারা 15 তারিখে বসে সম্পূর্ণভাবে আলোচনা করবে। আবাসন সমস্যা পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন থাকবে বলেও জানান তারা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। টানা 6 দিন ধরে দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। এখনও আগুনে জ্বলছে 3টি এলাকা। দাবানলে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত 24 জনের। একই সাথে নিখোঁজ রয়েছেন আরও 16 জন। অগ্নিঝড়ের এই তাণ্ডব চলছে শহরটির পূর্ব ও পশ্চিম প্রান্ত জুড়ে। মৃত নিখোঁজের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এদিকে প্যালিসেড অঞ্চলে আগুন নিয়ন্ত্রণে এসেছে 13%। বাতাসের গতিবিধির কারণ দাবানলের তাণ্ডব আবারও বাড়ার আশঙ্কা করছে দেশটির আবহাওয়া বিভাগ। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।